বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস গোটা পৃথিবীকে এক চরম উদ্বেগ, উৎকণ্ঠা, অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে এবং পৃথিবী এক নতুন বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করছে, এটি অনেকেরই ধারণা। পুরনো ধ্যান ধারণা, পুরনো ব্যবস্থা সবটাই আমূল বদলে দিচ্ছে কোভিড-19 এবং বাংলাদেশে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যা ওঠানামার মধ্যে আছে এবং গোটা পৃথিবী জুড়েই একই অবস্থা। কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আসছে, আবার পরিস্থিতি বদলে যাচ্ছে, কোথাও পরিস্থিতি এখনও ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে কোভিড-19 থেকে আমরা কবে মুক্তি পাবো কেউই জানি না এবং কোভিড-19 কেবলমাত্র আমাদের মৃত্যু ঝুঁকি বা স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই রাখেনি, নানা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে, মনস্তাত্ত্বিক ঝুঁকি, শিক্ষা ব্যবস্থা সহ সমাজের নানান ক্ষেত্রে চরম বিপর্যয়। কোভিড-19-এর নানা দিক নিয়ে এবং তার প্রভাব, ক্রিয়া প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে তিনজন অতিথি রয়েছেন আজকে। আমার সঙ্গে স্টুডিওতে আছেন একজন চিকিৎসক, চক্ষু বিশেষজ্ঞ এবং বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল এবং বাংলাদেশ আই হসপিটালের চেয়ারম্যান ডক্টর মাহবুবুর রহমান চৌধুরী। আমাদের সঙ্গে ঢাকার মিন্টু রোডের বাসা থেকে যুক্ত হচ্ছেন জাতীয় সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। আমাদের সঙ্গে নাইজেরিয়া আবুজা থেকে যুক্ত হচ্ছেন ব্রডকাস্ট জার্নালিস্ট পিস চিকোডিনাকা এজ। Peace Chikodinaka Eze is an anchor of one of Nigeria's leading breakfast shows, Kakaki, on Africa Independent Television, headquartered in Abuja. স্বাগত আপনাদের সকলকে স্টুডিওতে। মাননীয় মন্ত্রী আপনাকে স্বাগত, ডক্টর মাহবুবুর রহমান আপনাকে স্বাগত, অ্যান্ড পিস চিকোডিনাকা এজ, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু মিস্টার মিনিস্টার আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে বাংলাদেশের পরিস্থিতি এখন পর্যন্ত ঠিক বোঝা যাচ্ছে না যে কোথায় আমরা অবস্থান করছি। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই যা শনাক্ত হচ্ছে সেই অর্থে বোঝা যাচ্ছে যে খানিকটা ঊর্ধ্বমুখী, কিন্তু মৃতের সংখ্যা ওঠানামার মধ্যে আছে। সব মিলিয়ে সরকার কিছু অর্থনৈতিক পদক্ষেপও গ্রহণ করেছে, কিন্তু আশঙ্কার কথা যেটি এখন পর্যন্ত কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না যে আসলে কী করা উচিত। অফিস টফিস সব খুলে দেওয়ার কথা 25 তারিখের পরে, কিন্তু সেটিও খোলা এখন কতটা সমীচীন হবে কেউই নিশ্চিত নয়। লকডাউন নিয়ে নানা রকমের প্রশ্ন আছে যে লকডাউন কতটা আমরা সহ্য করতে পারবো, কিন্তু লকডাউন ছাড়াও কোনো বিকল্প নেই। এবং সব মিলিয়ে যেখানে শঙ্কার দুটো বড় জায়গা, সেটি হচ্ছে যে শনাক্তকরণ প্রক্রিয়াটা এখনও যথেষ্ট নয় অনেকেই মনে করেন বাংলাদেশের জনসংখ্যার বিবেচনায়, এবং শনাক্তকরণের সুযোগ সুবিধা গোটা দেশে সেই অর্থে ছড়িয়ে দেওয়া যায়নি। দ্বিতীয় সংকটের জায়গা যেটি অনেকেই মনে করেন যে বাংলাদেশে এই চিকিৎসাটার, বিশেষ করে যখন কাউকে হসপিটালাইজড হতে হবে, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। সো আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই, যেহেতু আপনি সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী এবং সরকারের পরিকল্পনা সবটাই মোটামুটি আপনার জানা, যে কিভাবে আসলে বাংলাদেশ অ্যাড্রেস করছে, আমরা কি রাইট ট্র্যাকে আছি কিনা। Mr. Minister. And Madam Chikodinaka from Nigeria and Mr. Mahbub. Actually, about the whole situation, you are much more aware. The global context, no one could predict what will be the ultimately destination and how could it be solved and where we have to stop. So, actually, initially when COVID-19 was visible at one time, so all over the world was watching, and equally Bangladesh also in sector, and Bangladesh watching and how the thing it is spread and what extent. Finally, whenever we have been spread in the group of the youth, and it becomes very massive. And didn't happen actually from that day of beginning. Under the leadership of Honorable Prime Minister, she has given a very pragmatic long plan. And in where the first stage was that we was very keen to check if any infected people could be penetrated in Bangladesh. And in the airport level, it was tight. But actually, given time, there is no that much different level technology was there. You know, it is not the new bank for Bangladesh; it is all over the world. So equally, I think that we are convinced that the few infected person got the chance to be penetrated within the
our community, in our society, in our country. So when the first case has been detected in March 8th, so then we get more cautious and then formed a national committee, and the committee has been formed under the leadership of the health ministry. So my ministry was also involved as a member, and some sorts of the responsibility have been delegated to us. And according to the delegation and mandate to us, so we had taken our initiative to work, and the rest of the ministry is also working. So then in course of time we find actually unknowingly few numbers of the infected person have been entered in some downtown and some in urban area. So then after identifying them, then our administration as a directive, as a plan of our government, so they try to make them isolated and wants to seriously confined and quarantine. So actually it have what I believe in context of the Europe and USA, the spreading rate is not that much significant in Bangladesh, but it is alarming at this moment because it is gradually increasing. So I think finally government have locked down and all the industries and mass people gathering, all the programs, even celebration of 100 years birth ceremony of Mahbubur Rahman also has been suspended, or it has been revised in some other process. Anyway, so now actually a basic scenario, if you like to say that the testing capacity and other medical facility. Actually, we everybody know all over the world, no one could predict what sorts of the situation they have to face, and how much area it will cover, and what will be the ultimately situation to develop to face. So in these circumstances, actually Bangladesh gradually increasing its capacity in cross-section process, and in terms of the treatment and the testing capacity. Now the testing capacity is in comparison to the initial, it is much more higher. So, but there is a good more number of the testing lab is going to be set up in outer district of Dhaka. Already Chittagong and many other Sylhet and many other, and could be like to be set according to the directive of our honorable Prime Minister. So this is actually the situation of the, I think you are much more aware. But আপনারা এখন মনে করছেন যে পরিস্থিতি এখন যেভাবে আছে তাতে নিয়ন্ত্রণে রাখা খুব একটা দুঃসাধ্য হবে না? Actually, I told you just initially, it is very difficult. You cannot say, but still it is in comparison. If you compare the Europe and you compare the USA, then our situation is much more actually in affirmative side. That is side that is appreciable. That is our growth rate of this pandemic is not that much high. So this is the issue actually. And other area about what you have like to quote that জি মিস্টার মিনিস্টার, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি আবার আসবো আপনার কাছে। ডক্টর মাহবুবুর রহমান চৌধুরী, আপনি একটু আমাদেরকে একজন চিকিৎসক হিসেবে বলবেন, এবং আমি জানি যে একাধিক হসপিটাল পরিচালনার সঙ্গে আপনি যুক্ত। সব মিলিয়ে এই করোনা আউটব্রেকের যে সিনারিও বাংলাদেশে, সেটিকে আপনি আসলে একজন চিকিৎসক হিসেবে কিভাবে দেখছেন? আমি বলবো এটা আশঙ্কাজনক পরিস্থিতি, এবং সেটা মোকাবেলায় আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। এবং সরকার, আমরা মাননীয় মন্ত্রী থেকে শুনলাম, অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, এবং আমরাও জানি যে অন্যান্য দেশের তুলনায় বেশ কত স্টেপস আমরা নিয়েছি, যেটার জন্যে আমরা কিন্তু কিছুটা হলেও স্বস্তিতে আছি। স্টেপগুলো কি? যেমন আমাদের প্রথম আক্রান্ত হন, সেটা হলো মার্চের 8 তারিখে, এবং তার 17 দিন পরেই
আমরা দেখলাম যে 26শে মার্চ আমরা লকডাউন করতে পারলাম। আমরা কিন্তু কম সময়ের মধ্যেই লকডাউনটা করতে পেরেছি। তারপর আমরা একটা জিনিস দেখেন যে মাস্কটা সবাই পরার একটা ব্যবস্থা আমরা নিয়েছি, এবং আজকে কিন্তু পথে কাউকেও মাস্ক ছাড়া দেখবেন না। এটাও একটা আমরা মনে করি বড় কন্ট্রিবিউশন আমাদের এটার জন্য। আর আমাদের যে ফিজিক্যাল ডিস্টেন্সিং, সেটাও কিন্তু আমরা মেনে চলার চেষ্টা করছি। আমরা যে হাত দেওয়া, আমাদের সর্দি কাশির যে শিষ্টাচার, সেটাও মেনে চলছি। এবং এখানে আপনাদেরও বড় কন্ট্রিবিউশন আছে, আপনারা মিডিয়াতে আমাদের সাহায্য করছেন এটা বোঝাবার, বলবার, এবং তার জন্যই কিন্তু আমরা অনেকটা স্বস্তিতে আছি। যদি দেখি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে আমাদের রিজিনাল যদি কম্পেয়ার করি, তাহলে কিন্তু দেখব যে ডাটাটা কিন্তু অনেক অনেক সুস্থ। কিন্তু তারপরে বলবো যে আমরা কিছু পদক্ষেপ যদি নিতে পারতাম, যেমন ধরেন আমরা প্রবাসী বাঙালিরা যতজন চলে আসলেন, তাদেরকে যদি আমরা ঠিক সময়ে কোয়ারেন্টাইনটা করতে পারতাম, তাহলে হয়তো এতটা ঝুঁকিটা আমাদের পড়তে হতো না। ধরেন আবার একটা ঘটনা, গার্মেন্টস খোলা বন্ধ নিয়ে এই 18 তারিখে কতজন চলে আসলেন, তারা আবার ফেরত গেলেন, এটাও একটা ঝুঁকির মধ্যে ফেললাম। আবার 2-3 দিন আগে দেখলাম এক জানাজায় এতগুলো লোক একসাথে জানাজা পড়ছে, এবং এটা এই সময় আমরা মনে করি একদম এটা কোনো প্রয়োজন ছিল না। এবং এই ব্যবস্থাটা হয়তোবা আমাদের একটা ফেইলিওর হয়ে গেছে, যেটা থেকে আমরা বলবো যে অবশ্যই এটা যেন রিপিট না হয়, এটার দিকে আমাদের অবশ্যই তাকাতে হবে। সো কিছু ভালো উদ্যোগ আছে, আবার কিছু জায়গায় বেশ ত্রুটি আপনি মনে করছেন ব্যবস্থাপনার মধ্যে। ভালো উদ্যোগের সঙ্গে ব্যবস্থাপনার একটা দুর্বলতা লক্ষ্য করছেন আপনি। Chikodinaka, public life has become stagnant and disastrous day by day worldwide. And so far I know that around 665 have been infected, 22 died, and at least 2 are in critical condition in Nigeria. So how did you find this outbreak in Nigeria? Actually, in Nigeria, there's been a lot of hullabaloo as regards the COVID-19 pandemic in the country. Right from when we got the index case on 27th of February 2020, the government intensified effort to ensure that the spread, doesn't go wild as being speculated. But in Nigeria at the moment, there's been a federal government imposed lockdown in 2 states and the federal capital territory. The lockdown is in 2 phases. We had just finished the first phase here about last week, when the government also announced through a nationwide broadcast that there will be an extension as a way of getting more aggressive and active test case that is moving from door to door to ensure that they contact trace those who must have had contact with those infected with the virus. But predominantly, the government has been doing everything within its powers to ensure that people stay safe while this active contact tracing is ongoing. One of the things the government has also done is its ability to ensure that palliatives are, made available for the poorest of the poor. About last week or last 2 weeks, the government explained that they would expand the social net from 2.6 million to 3.6 million, an additional 1 million, thereby capturing more people into the social net and ensuring that these palliatives are intended for gets to the doorsteps. And one other thing the government also did is working with the humanitarian affairs ministry in Nigeria at the moment, and seeing how the humanitarian ministry would also collaborate with state governments, that is across the federating units, to ensure that the palliative are evenly distributed. That is ongoing, and just to include to that also, about 17 metric tons of rice has been released from the silos across the country to ensure that people do not die hunger. You would recall that as of last year, Nigeria was ranked as the global headquarters for poverty. But the government has evenly also said that through its campaign mantra in 2019, that it is targeting at least 10 million Nigerians who will go out of poverty. More deaths are being recorded. The death toll from COVID-19 at the moment is 22, and 188 persons have so far been discharged, and the case
for now is 627 confirmed cases, even though Nigeria is currently experiencing a community transmission, but that is being worked on at the moment. And the NCDC, that is the National Disease Control Commission, is also working assiduously with those at the front line, the health workers at the front line, to ensure that these people are identified, quarantined, and treatment commence immediately. Just yesterday, the PTF, that is the Presidential Task Force, announced that no more will people who have tested positive to COVID-19 or suspected cases of COVID-19, they will no longer self-isolate. But the minute they have any symptoms, they will be quarantined immediately, as well as every other person within them. That is one of the measures the government is putting in place at the moment to ensure that the spread of COVID-19 in the country is adequately curtailed. Okay, but Chikodinaka, according to different sources, Africa to lose 200 billion USD this year due to COVID-19. Shocks in international trade, investment, and crude oil prices. The public budget increased by $5 billion. The tax rate of medium-sized business has been revised downwards from 30 to 20%. Firms are likely to hold off on long-term investment decisions. GDP will shrink by 2%. Dollar reserves at the Central Bank of Nigeria have dropped 10 billion USD. The Nigerian Stock Exchange lost 2.3 trillion naira in the 3 weeks after Nigeria's first case. Revenue are emerged. How the Nigerian government will tackle such a huge economic crisis? All right, at the moment, the Central Bank of Nigeria is also working assiduously with a coalition against COVID-19, that is the private sector, to ensure that the impact of COVID-19 on the economy is cushioned to the bearers. And there has been several other modalities which has been rolled out for small and medium-scale businesses. We do know that in Nigeria, for instance, we have over 80% of the jobs in businesses in Nigeria are small, medium enterprise, and the government will not want to afford a loss in this regard. So the effect of COVID-19 on the economy, no doubt, is really taking its toll. And of course, like every other part of the world, it took everyone by surprise. No government would say that they were adequately prepared for the COVID-19 when it came before them. But that is also the situation Nigeria is now. And Nigeria being a mono economy, even though the government has doubled effort to ensure that it diversified the economy further, but now we know that Nigeria is a mono economy reliant on crude oil, and the global shocks from the crude oil is also taking its toll on Nigeria. As of today, the Nigerian Brent crude is near about $26. And the government has also tried in that regards to also reduce the price of petrol pump price from 125 naira to 123.5 kobo in the country. So a lot of palliatives, a lot of things are already going on, and there's been this economic team that's been set up by the government to ensure that post-lockdown, Nigerians do not feel the pinch of COVID-19. Okay. Thank you, Chikodinaka. Stay with us. Mr. Minister, আপনি ডক্টর মাহবুবুর রহমানের কথা শুনছিলেন, যে তিনি যেটা বলছিলেন যে অনেক রকমের উদ্যোগ নেওয়া হয়েছে, আবার উদ্যোগ নিতে গিয়ে অনেক রকমের ব্যবস্থাপনার ত্রুটিও থেকে গেছে, অনেক উদ্যোগ একটু দেরিতে নেওয়া হয়েছে, সেটিও অনেকের মধ্যে প্রশ্ন। আমি একটু আপনাকে স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে আপনার কাছ থেকে প্রশ্ন রাখতে চাই যে গোটা দেশে আসলে এই কোভিড-19কে মোকাবেলা করার জন্য স্থানীয় সরকার গুলো কি করছে, আপনি মন্ত্রণালয়ের মাধ্যমে স্থানীয় সরকারগুলোকে কিভাবে ব্যবহার করবার চেষ্টা করছেন বা চিন্তা করছেন, সেটি একটি। দ্বিতীয় দিক হচ্ছে যেটি প্রশ্ন, আমরা দেখলাম যে প্রতিটি জেলার দায়িত্ব একজন সচিবকে দেওয়া হয়েছে। সো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, আমার প্রশ্ন যে আপনারা পলিটিশিয়ানরা বা জনপ্রতিনিধিরা এই সমস্যা মোকাবেলায় কি সামনের সারিতে থাকছেন, নাকি প্রশাসনকে আসলে মূলত ব্যবহার করতে চাইছেন, বা প্রশাসনের মাধ্যমেই প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর্ম ফোর্সেস, তাদের দিয়ে আসলে এটি মোকাবেলা করতে চাইছেন? মিস্টার মিনিস্টার। আসলে আমার মনে হয় এটা একটা জাতিগত
বড় ধরনের সমস্যা, যেটা নাকি অতীতে বাংলাদেশ কখনো মোকাবিলা করে। তো সে কারণে সবাই মিলে একসাথে কাজ করার একটা অঙ্গীকার নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে সম্পৃক্ত করছেন। সচিবদের কথা যেটা বললাম, যে এখন সচিবদেরকে এক একটা জেলাতে তদারকি করার দায়িত্ব দিয়েছেন, আর মন্ত্রীরা সচিবদেরকে পরিচালনা করবেন। এটা আমার মনে হয় এখানে প্রশাসনের লোকদেরকে উপেক্ষা করা না। আর তৃণমূল পর্যায়ে আমাদের ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মাননীয় সংসদ সদস্যরা সবাই কিন্তু সম্মিলিতভাবে কাজ করছে। এখন অ্যাকচুয়ালি যদি আপনি একদম মাঠ পর্যায়ে যদি কাজ করার কথা বলেন, তাহলে স্বাভাবিকভাবে একজন মেম্বার তার যে এলাকাতে বসবাস করে এবং যে এলাকাতে তিনি নির্বাচিত, সেখানে ৩-৪ হাজার লোক আছে, এই লোকদের সাথে তার একটা কানেক্টিভিটি আছে, so that he is the very competent person to know এবং to reach to all the community people. তো সেই কারণে মেম্বারদের নেতৃত্বে সেখানে কমিটি করা হয়েছে এবং আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মীদেরকে তার সাথে সহায়তা করার জন্য এটা নির্দেশনা দেওয়া হয়েছে। আর জেলা পর্যায়ে জেলা প্রশাসনের নেতৃত্বে কমিটি করা হয়েছে জাস্ট কোঅর্ডিনেট করার জন্য, এবং আমাদের এটা সবসময় এভাবে করা হয়ে থাকে। এবং উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা আছে, তার সাথে আমাদের উপজেলা চেয়ারম্যান উপদেষ্টা হিসাবে কাজ করছে। তো আমার মনে হয় সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে, যাতে নাকি এই কাজটি যে সমস্ত দায়িত্বগুলা আপনার সরকার দিচ্ছেন এবং যে পরিকল্পনাগুলো দেওয়া আছে সেগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো যে আমাদের উপজেলা পর্যায়ে ধরেন ত্রাণগুলার বিতরণ করার জন্য যদি আমরা আমাদের যে সমস্ত জনপ্রতিনিধিরা আছে তাদেরকে সম্পৃক্ত করা, এবং সেনাবাহিনী, পুলিশ বাহিনী ওদেরকে সহায়তা করছেন। তো আমার মনে হয় এটা সামগ্রিকভাবে এটা করা হচ্ছে। তো এখানে আমার মনে হয় আপনার এটা নিয়ে আমার মনে হয় আমাদের মধ্যে কোনো রকম মত পার্থক্য থাকার কোনো কারণ নেই, যে আমরা সবাই বুঝে করছি। আর আরেকটা হলো জনপ্রতিনিধিরা কি করছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ এতগুলো প্রতিষ্ঠানের কথা যেটা আমি বললাম। দেখুন, আপনার প্রথম থেকে আইসোলেশনের কথা বলেন, মানুষকে সচেতন করার কথা বলেন, মানুষকে তাদের সমস্যা বলে চিহ্নিত করে তাদের প্রত্যেকের জন্য কাজ করা। যেমন আমি এখানে একটু আপনাকে স্পন্টেনিয়াসলি বলেই ফেলি যে আমাদের প্রায় ৬২,৫৭৭ জন জনপ্রতিনিধি আছে। তো এই পরিমাণ জনপ্রতিনিধির মধ্যে এই পর্যন্ত ২০-২৫ জনের বিরুদ্ধে অভিযোগ আসছে, আমরা ২৪ জন মধ্যে সাসপেন্ড করেছি। তো এই কনটেক্সটে ৬২,০০০-এর তুলনায় ২৪ জন যদি কোনো দুর্নীতির সাথে অথবা নির্বাচিত তাদের সাথে জড়িত হয়ে থাকে, ইট ইজ, আমার মনে হয় এটাকে সিগনিফিকেন্ট বলা যাবে না। কিন্তু আমরা বলছি একজনও যদি অপরাধ করে তাকে মাফ করা হবে না, আর যদি ১৭ জন হয় তাকেও ছাড় দেওয়া হবে। এবং এরই পরিপ্রেক্ষিতে একটা জিদুল সাহেব, আমার মনে হয় নিশ্চয়ই একটা ভালো মেসেজ আপনারা এর মধ্যে দেখছেন, স্ট্যাটাস দেখছেন, যে এর মধ্যে একেবারে এই বিষয়ে যে অনিয়ম, দুর্নীতি অথবা কেউ আসলে ভুলেই করেছেন, তো সেটাও বন্ধ হয়ে গেছে। যেমন একজন হয়তো মেম্বার, তাকে ২০০ কেজি চাল তার এলাকা দেওয়ার জন্য দেওয়া হয়েছে, তার রাখার কোনো জায়গা নেই, সে হয়তো নিজের ঘরে রেখেছে। এখন রাখার পর দিয়া তার কোনো সামাজিক শত্রু অথবা কেউ একটা সেখানে মধ্যে বলছে যে তিনি যার ঘরে সামগ্রী নিয়ে গেছে, এখন তাকে শেষ পর্যন্ত তার ব্যক্তিগত ব্যবস্থা নিতে হয়েছে। এরকম এখন তিনি আবার সতর্ক হয়ে গেছেন, তিনি কিন্তু তার বাট মিস্টার মিনিস্টার, এটি কি সকলের ক্ষেত্রে যারা ধরা পড়লো, মানে এই ত্রাণের চাল আত্মসাতের বুঝিস সবাই একই কাজ করেছে এটা আমি বলছি না, কেউ দুর্নীতি করেছে এরকমও কিছু সংখ্যক আছে। তো সেটা আমরা সাময়িকভাবে বরখাস্ত করেছি এবং পরবর্তী চূড়ান্ত তদন্ত করে জেলা প্রশাসন থেকে আমাদের কাছে অভিযোগ আমরা একেবারে স্থায়ীভাবে ওদেরকে অপসারণ করার জন্য করেছি। অর্থাৎ এখানে কিন্তু আমি এই কথাটা আপনার, যেহেতু এটা একটা খুব হট টপ ইস্যু, এই জন্য আমি কথাটা বললাম, কিন্তু পাশাপাশি আমি আপনাকে এই তথ্যটা না দিলে আমার মনে ভুল করা হবে এবং মানুষের প্রতি সুবিচার করা হবে। আমাদের জনপ্রতিনিধিরা রাত্রেবেলা মানুষের বাড়িতে গিয়ে খাওয়া পৌঁছায় দিচ্ছে, এবং নিজে অনেকের, 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 এবং নিজে অনে
we
যাওয়া উচিত, যাতে করে এই যে ৬২,০০০ মধ্যে কয়েকজন বাদ দিয়ে বাকিরা যে এত ভালো কাজ করছে, তো তাদেরকে আমরা কি কোন রকম তাদের কোনো কমপ্লিমেন্ট দেবো না, তাদের সম্বন্ধে কোনো প্রাইজ নিয়ে আমরা করবো না? তো এটা আমার মনে হয় তাদের সুবিচার হবে না। তো সেই জন্য আমি বলছি, এবং তারা ডিমোরালাইজ হলে আসলে আলটিমেটলি আপনি কোনো, আপনার কাছে এমন কোনো ম্যাজিক নাই যাতে করে জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে আপনার মনে করেন যে আমরা অন্য কোনো ব্যবস্থা আউটরাইট এস্টাবলিশ করতে পারবো। এত বিশাল দেশে ১৬ কোটি মানুষকে আপনি যদি এখন সমস্ত সেবাগুলো না, বাট সেটাই তো হওয়া উচিত, মানে জনপ্রতিনিধিরাই করবেন, সেটাই তো স্বাভাবিক হওয়া উচিত একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, কিন্তু জনপ্রতিনিধিরা কাজটা ঠিকঠাক মতো করবেন। আমি এটা এই জন্য বললাম যে জনপ্রতিনিধিদের মধ্যে কোথায় ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু সেটার জন্য ত্রুটি বিচ্যুতি আপনার কোন যে কোনো ডাক্তারের কাছে থাকতে পারে, মিনিস্টারের কাছে থাকতে পারে, মাননীয় সংসদ সদস্য থাকতে পারে, মিডিয়ার লোকের কাছে থাকতে পারে। এখন যারাই হোক না কেন, আমরা যেমন বলেছি যে যদি ত্রাণ সংক্রান্ত বিষয় অথবা অন্য কোনো বিষয়ে যিনি দুর্নীতি করেন অথবা অনিয়ম করেন, তিনি দলীয় পরিচয়ে তাকে ট্রিট করা হবে না। ভালো কাজ করলে তিনি ভালো কাজ করেছেন এই জন্য তিনি পরিচয় যাই হোক না কেন তাকে আমরা প্রশংসা করবো, আর তিনি নাকি তার সম্বন্ধে আমাদের কমেন্ট থাকবে, আর তিনি নাকি খারাপ কাজ করছেন তিনি যে হন না কেন তার বিরুদ্ধে আমাদের কথা থাকবে, অর্থাৎ ব্যবস্থা নেওয়া হবে। তো এটা আমার মনে হয় এটা নিয়ে আমরা অনেক বেশি কথা হয়ে গেছে। তো আমি মনে করি যে যারা তো নিবিড়ভাবে নিবেদিতভাবে কাজ করছেন তাদেরকে আমাদের এনকারেজ করার মতন যথেষ্ট সুযোগ আছে এবং যথেষ্ট কারণও আছে। তেমনি ভাবে যারা খারাপ কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাৎক্ষণিকভাবে আমরা নিয়েছি, তার জন্য আমার মনে হয় এখন অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে। তো এটা অনেক কাজই করছেন, আমার মনে হয় এই দুঃসময় তারা সবাই জনগণের পাশে দাঁড়াচ্ছে এবং তারা কাজ করছে। ডক্টর মাহবুবুর রহমান, একটু আপনি আমাদেরকে বলবেন যে, আমি যেটি শুরুতেই বলছিলাম যে দেশে সামগ্রিকভাবে 64টি জেলা, কিন্তু টেস্ট করার ব্যবস্থা কিন্তু সব জায়গায় নেই। হসপিটাল মাত্র মানে নির্ধারণ করা হচ্ছে মাত্র কয়েকটি, এবং সেটিও সারা দেশে বিস্তৃত না। তো এই জায়গাটাতে এই সংকট মোকাবেলা কিভাবে আসলে করবে যদি এটি সারা দেশে সেভাবে ছড়িয়ে পড়ে, এবং প্রাইভেট হসপিটালগুলো এখানে কি ভূমিকা রাখছে একটু শুনতে চাইব, কারণ আমরা জানি যে কোভিডের ভয়ে অন্যান্য রোগের চিকিৎসাও ঠিক ব্যাহত হচ্ছে, এবং চিকিৎসকরা ফ্রন্টলাইনে আছেন, চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন, আবার অভিযোগও আছে যে চিকিৎসকরা আসলে সাহসও করছেন না, আবার একথাও ঠিক যে চিকিৎসকদের সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি। সব মিলিয়ে আসলে একটু শুনতে চাই আপনার কাছে। আমরা আজকেই দেখলাম যে ডেঙ্গু টেস্ট করার মতো 21টা সেন্টার আছে বিভিন্ন দেশে কোভিড, এবং আমাদের ঢাকায় যেটা আজকে টেস্ট হয়েছে তার দেখলাম 2/3 ঢাকার এবং 1/3 হলো সারা দেশে। সুতরাং সারা দেশের এই নাম্বারটা কিন্তু কম, এটাকে বাড়াতে ডেফিনেটলি হবে। এবং বাড়াতে গেলে বলবো যে এখানে গভর্নমেন্টের কাছে টেস্টটা থাকুক, কিন্তু যদি গভর্নমেন্ট প্রয়োজন মনে করেন তাহলে প্রাইভেট যে হসপিটালগুলো আছে তাদের কাছেও এই টেস্টগুলো করতে দেওয়া উচিত। এবং গভর্নমেন্ট এখানে বলতে পারেন যে এখানে কোনো বিজনেস না, একটা রেট ফিক্স করে দিলেন এবং সবাই আমরা ওই রেটেই এইটা টেস্টগুলো করব। কিন্তু আমরা শুধু তো টেস্ট না, আমাদের ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করতে গিয়ে দেখেন আজকে খুব বেদনার সাথে কথা বলতে হয় যে আমরা আমাদের জুনিয়র কলিগ ডক্টর মঈনকে হারিয়েছি, এবং আমরা আজকে দেখলাম বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের একটা ডাটা যেটাতে লেখা আছে যে 200 ডক্টর আক্রান্ত এবং 150 জন আমার হেলথ ওয়ার্কার আক্রান্ত। তার মানে আমাদের প্রায় 350 হেলথ ওয়ার্কার আক্রান্ত হয়েছেন, যেখানে আমরা দেখছি প্রায় 3,500 আমাদের টেস্ট পজিটিভ হয়েছে। তার মানে 10%-এর মতো হেলথ ওয়ার্কার যারা ফ্রন্টলাইন ওয়ার্কার তারা কিন্তু আক্রান্তকে। এটা একটু মনে রাখতে হবে, এটা কিন্তু একটা মেডিকেল ওয়ার, এবং এই ওয়ার মানে যুদ্ধ মানে প্রোটেকশন আমাকে লাগবে, এবং আমার এই প্রোটেকশন যদি না দিই তাহলে কিন্তু যুদ্ধে জেতার কোনো রকম সম্ভাবনাই নেই। সুতরাং তাকে আমি প্রস্তুত করে দিতে হবে। কিন্তু যুদ্ধটা যদি মনে করেন 71 সাল মহান মুক্তিযুদ্ধ, আমরা সবাই যুদ্ধে গেছি, অংশগ্রহণ করেছি, সাপোর্ট করেছি, যারা ছোট ছিলাম তারা মনে প্রাণে বিশ্বাস করেছি, এবং সেই যুদ্ধে খেয়াল করেন এখানে কোনো প্রণোদনা ছিল না। কিন্তু আমি কি সার্টিফিকেট পাবো, আমি কি বীর উত্তম বা বীর প্রতীক হব বা বীর শ্রেষ্ঠ হব, সেটা দেশের জন্য মানুষের জন্য। এই মেডিকেল যুদ্ধটাও কিন্তু তাই,
আমরা যদি যুদ্ধটা করি আমাদের কিন্তু কি দেওয়া উচিত, আমাদের কিন্তু প্রণোদনার দরকার নেই, আমাদের দরকার উৎসাহ, আমাদের দরকার স্বীকৃতি, আমাদের দরকার উৎসাহ উদ্দীপনা, আমাদের দরকার প্রোটেকশন, সুরক্ষা। এটা যদি দেওয়া যায় আমরা কিন্তু প্রস্তুত এই যুদ্ধের জন্য, কিন্তু আমাদের এই জিনিসগুলো দিতে হবে। আমাকে একটা দুটো বিচ্ছিন্ন ঘটনার জন্য আজকে যদি পুরো এই ফ্রন্টলাইন সোলজারদের আমরা এদেরকে আমাদের কনফিডেন্সের বাইরে নিয়ে যাই তাহলে কিন্তু এই পুরো যুদ্ধে জেতা কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে। কিন্তু ফ্রন্টলাইন যোদ্ধারা যারা মনোবলটা ধরে রাখতে হবে, মনোবলটা ধরে রাখতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে, তাদেরকে বলতে হবে আমরা তোমাদের সাথে আছি, তোমরা এগিয়ে যাও এবং আমরা দেখব, এবং এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। এবং এটা শুধু আমাদের যুদ্ধ না, খেয়াল করেন যে এই যুদ্ধে আছেন আপনি, আপনার যে সাংবাদিকরা ভাইরা আছেন, আপনার পুলিশ ভাইরা যেটা আসছেন সারা দিন কাজ করছেন মাঠে, সাংবাদিক ভাইরা আছেন। আমি বলবো এই যুদ্ধে যদি জিততে হয় ডাক্তার, পুলিশ, সাংবাদিক ভাই ভাই এই যুদ্ধে আমাদের জিততে চাই, জিততে হবে, এছাড়া কিন্তু কোনো বিকল্প নাই। আমাদের অন্যরাও রয়েছেন সেনাবাহিনী, তাদের কিন্তু কমান্ড ভালো, তাদের ট্রেনিং ভালো, তাদেরকে আমরা যদি একটা খেয়াল করেন, যদি লজিস্টিক জায়গায় তাদের যে সাপ্লাই চেনটা সেটাকে যদি আমরা তাদের উপর দায়িত্ব দিয়ে দেই তাহলে কিন্তু আমি চাল ডাল, আমার যেখানে চাল হচ্ছে, চাল কাটা হচ্ছে, সেটা যদি তারা সুপারভাইজ করেন, আমার ওখানে টমেটো তৈরি হচ্ছে 3 টাকায় বিক্রি হচ্ছে, যদি এইখানে আমি 30 টাকায় তাকে সেই ফসলের মূল্যটা দিতে পারি তাহলে কিন্তু একটা বড় সুবিধা আমরা আর্থিকভাবেও পাবো। এবং সেনাবাহিনীকে মানুষ ঘরে রাখার জন্য ব্যবহার না করে তাকে আরেকটু উন্নত জায়গায় ব্যবহার করে আমার মনে হয় যে আরও দেশটাকে সচল রাখার একটা উদ্যোগ আমরা নিতে পারি। Chikodinaka, as we know that the oil sector provides, Nigerian oil sector provides for 95% of Nigeria's foreign exchange earnings and 80% of its budgetary revenues. Do you think it will push Nigeria to a long-term economic uncertainty? Absolutely. It will push Nigeria to a long-time uncertainty because Nigeria for now is really dependent on oil. We are a mono economy, and that is why experts have been pushing for the government to further diversify the economy and also look at other areas in the economy that could also become a cash point for the government. Nigeria is blessed with different natural resources, including solid minerals. And there's been a lot of debate for the government to also take up agriculture, even though the government in the last few years has been doing some work in terms of agriculture, getting more Nigerians into farming and other agricultural produce. And that has been anchored by the Central Bank of Nigeria through its Anchor Borrowers Program. And that further has also gotten more Nigerians into the net of agriculture. But that predominantly is not enough. Nigerians are calling for more for the government, considering the long-term effects from the COVID-19, occasioned by the COVID-19 on the economy. The coming of COVID-19 or into Nigeria, further opened up several things that the government may have overlooked in the time past. But like the secretary to the government of the Federation has said, that Nigeria will not be the same after coronavirus and after the lockdown. That means several things have been put in place, and the government is further aware of the loopholes in the system of Nigeria, and that is why they have been clamoring for more Nigerians, to take up small business enterprise to ensure that they further boost the economy. Chikodinaka, here is another issue that China overtook Nigeria as one of the biggest trading partners. Do you think the current situation will lead to a long-term trading deficit between China and Nigeria? In the last few weeks, there's been a lot of debate with China. We know how coronavirus, spread towards to other parts of the country. Like Nigeria, the United States has also been calling out China with the manner in which it treated the COVID-19 when it first broke out in Wuhan, China. But
essentially, Nigeria and China has a long-term trading relationship that spans to 1970s, and Nigeria would not also want to lose China as a trading partner, just as China would not also want to lose Nigeria as a trading partner. In Nigeria, for instance, we have a lot of Chinese in Nigeria. We even have some businesses, thriving businesses owned by Chinese in the country. But what we also know, just there about 2 weeks ago, some 15-man team from China arrived in Nigeria, but that was vehemently kicked by the National Medical Association in the country, who say that there is no need for the Chinese doctors to come into Nigeria and assist when we have evidently have a good number of capacity in terms of manpower in the medical field to handle the pandemic. Take, for instance, in 2015, we did not have to, import doctors from China for the Ebola crisis to be nipped in the bud. The Nigerian doctors went ahead of everything. So even though we lost some brilliant hands in the fight against Ebola, but at the end of the day, it didn't take up to 100 days before the World Health Organization declared Nigeria Ebola-free. And Nigerians believe that the capacity and the strength of the doctors in Nigeria can also do that again and again. And that is why they have continued to call on the federal government to further empower the Nigerian health system. What the coronavirus has further done is expose our public health sector, and there is no need, like the doctors are saying, for the Chinese medical team to come in at this time. But the Chinese medical team have also, clarified that apart from the donations they have made, that the first reason they are in Nigeria is for an organization that runs a Chinese organization that runs in Nigeria, and that further, puts cast some stones in what the whole thing is about. But going forward, we know that the Chinese doctors are currently in isolation. In the next between today and Wednesday, we expect that the Chinese doctors would have, expanded their 14 days self-isolation, and then we'll know what next to do with them. And your government has announced some economic packages, like Nigeria Central Bank announced a $2.7 billion COVID-19 stimulus, about 138.89 million USD under its coronavirus alleviation program to support affected industries and households, 277.78 billion USD in loans to the health sector, 2.78 billion USD to the manufacturing sector, grant of 28 million USD was released to the Lagos state. Do you think these initiatives are enough, and what other policy responses can be implemented? Briefly, please. All right. As regards the stimulus package being talked about right now, we know that Nigeria's pocket is depleting, as it were, considering the falling crude oil prices. Then that is why there's been a lot of call for the governors to further expand. And I told you earlier about the coalition against COVID-19. That's a coalition of private sectors headed by Aliko Dangote, one of Africa's richest African richest man in the country, who is from Nigeria. He's heading that coalition alongside some private sector industrialists, and the whole essence is to ensure that the stimulus package is far-reaching and also get to the vulnerable persons. And there's been a lot of cash transfer also from the side of the government under the social protection program, and that has been on in the last few years, even though that also got intensified at this moment. That's the cash transfer is being done through the loots
from one of our ex-president or head of state in the country. So what is happening right now is that more Nigerians are being given as much as 30,000 naira, through some bank transfers, while the stimulus package by the CBN is also ensuring that it gets to as much Nigerians as possible. You would know that the population in Nigeria, as at today, is estimated to be there about 200 million persons. That means we have more thresholds for those living below the poverty line, and that is what the federal government is having sleepless nights over. মিস্টার মিনিস্টার, একটু আমাদেরকে আপনি বলবেন যে আমরা তো আসলে এই কোভিড-19 হয়তো একটা সময় আমরা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে, কিন্তু এর যে প্রভাব থেকে যাবে বিশেষ করে আমাদের সমাজে, অর্থনীতিতে, এবং অর্থনৈতিক সংকটটা সামনে খুবই কঠিন হয়ে আসবে। রোজার মাস সামনে, ঈদ আছে, তারপরে আরেকটা ঈদ, সব পূজা আছে, তো সব মিলিয়ে আসলে সামনে যে অর্থনৈতিক সংকটটা, সেই সংকট মোকাবেলার জন্য আমরা জানি ইতিমধ্যেই প্রায় 96,000 কোটি টাকা প্রধানমন্ত্রী স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছেন। আপনি কি মনে করেন যে এগুলো যথেষ্ট, বা পরিকল্পনার মধ্যে আরও কিছু আছে, বা এই প্যাকেজের বাইরেও আর কি কি করণীয় আছে সরকারের দিক থেকে, যদি আমাদেরকে একটু বলতেন আপনি? আসলে আমার মনে হয় আমরা বাংলাদেশ, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে যে অর্থনৈতিক পদমর্যাদা ইতিমধ্যে ঘোষণা করেছে, এটা একটা আমার মনে হয় পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য এই মুহূর্তে এটাকে আমরা অবশ্যই কেউ প্রশংসা না করার কোনো সুযোগ নেই। আর ইট ইজ দ্য ব্রেন চাইল্ড অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার দি প্যাকেজ হি হ্যাড গিভেন। তো এখানে এখন আসলে আমি আমার প্রারম্ভে বলেছিলাম যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট when the thing will be over and what sorts of the post effect we will face. তো এই বিষয়টাকে মাথায় রেখে আসলে পরিস্থিতিকে পরিবর্তন করা হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে, এবং কোথায় গিয়ে আমরা থামতে পারি এবং কোথায়, বাট গভর্নমেন্ট ইজ ভেরি কনফিডেন্ট to face the situation with courage, with our resource, whatever we have. এবং আমাদের প্রচুর মানুষ আছে, আমাদের জমি আছে, অতএব এই জমি এবং মানুষকে নিয়ে আমরা কি করে আমাদের বেসিক ইকোনমিক যে ফান্ডামেন্টাল আমাদের এগ্রিকালচারের কথা যদি বলি, মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে দেখুন একবারে অত্যন্ত গুরুত্বের সহিত ওনার বক্তব্যে কথাগুলো তুলে ধরেছেন। আরেকটা বড় ভালো দিক আমি আপনাকে বলি, আমার মনে হয় আমাদের জানা উচিত, মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে ছাত্রলীগ, যুবলীগ এবং সমস্ত বিশিষ্ট ব্যক্তিদেরকে যারা শহরে বসবাস করেন তাদেরকে আহ্বান করেছেন আপনারা গ্রামে গেছেন অথবা বাড়িতে আসেন, এখন যে ধান কাটা সিজন এসেছে আপনারা নিজেরাও মাঠে গিয়ে ধান কাটেন। আমি আশ্চর্যজনক ভাবে আপনাকে বলতে পারি, এবং এটা আমার খুব ভালো লাগার একটা বিষয়, যে আমার নিজের এলাকাতে স্বতঃস্ফূর্ত ভাবে প্রচুর কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা মাঠে গিয়ে এখন কৃষকের ধান কেটে তাদের বাড়িতে পৌঁছায় দিয়েছে। আজকে একজন কাউন্সিলর আমাকে জানালো 10 একর জমির ধান তারা কেটে দিয়েছে, এবং ইট ইজ রেপ্লিকেটিং এভরিওয়্যার। তো সারা বাংলাদেশের অন্যান্য পরে খবর জানলাম যে অনেক জায়গা থেকে এটা করছে। অর্থাৎ এটা একটা বড় দিক। আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য অনারেবল প্রাইম মিনিস্টার হোল নেশন ইজ মোর অর লেস ইউনিফাইড, এবং সবাই স্পন্টেনিয়াসলি কাজ করছে। তো আমি মনে করি যখন আমরা এতগুলো মানুষ আছি, আমাদের জমি আছে, আমাদের বাণিজ্যতার অনেক অভিজ্ঞতা আছে। Very recently we got the sons because of the leadership of the honorable prime minister. We have been graduated as a developing country. তো কিন্তু এরপরও আমাদের যেই অতীতের অভিজ্ঞতা সবগুলোকে লাগিয়ে আমরা এটা কি করি। আর একটা বিষয় হলো এখানে আমি আপনাকে এটা ইনকর্পোরেট করতেই চাই যে গ্লোবাল কমিউনিটি অলসো ভেরি স্ক্যারি what will be the face of the global economy after the completion of this flood. এখন এইখানে এই ফ্লুড পরে কি হবে এটা নিয়ে the whole world is still very uncertain. Mr. Minister,
আমি আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে আমরা জানি যে জনসমাবেশ আসলে কোনোভাবেই কোভিড-19 জন্য উপযোগী কিছু না। তো সারা দেশের যে গ্রামে হাট বাজার রয়েছে সারা দেশে, এবং তার মোটামুটি আপনার নিয়ন্ত্রণে আমি জানি। সো সেটিকে এই হাট ব্যবস্থাপনা, কারণ মানুষের তো জীবন চলতে হবে, জীবন চলতে হলে বাজার লাগবে, বাজারে তাকে তার খাদ্যদ্রব্যের জন্য সেটি আসলে কিভাবে ম্যানেজ করা হচ্ছে বা ম্যানেজ কিভাবে করছেন? জিল্লুর সাহেব, এই বিষয়টা আপনি তুলে ধরেছেন। আমরা কোনো জিনিসই আমরা আড়ালে রাখতে চাই না, ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। আমরা এরকম পরিপ্রেক্ষিতে আমরা মেইন বাজারগুলা যেখানে ডেন্সলি মানুষ কেনাকাটা করতে আসে, ওগুলাকে আমরা বাহিরে ইতিমধ্যে স্কুলের মাঠ, কলেজের মাঠ অথবা খেলার মাঠ অথবা খালি জায়গা যেখানে আছে সেখানে আমরা সেগুলোকে অন্য জায়গায় স্থানান্তরিত করেছি। অর্থাৎ ডিস্টেন্সটা, ম্যান টু ম্যান ডিস্টেন্স, বায়ার টু বায়ার ডিস্টেন্স, বায়ার এন্ড সেলার ডিস্টেন্সটা মেনটেন করে যাতে নাকি কেনাকাটা করা যেতে পারে এবং করা যায়। তো সেটার জন্য অনেক জায়গায় করা হয়েছে, কিন্তু বাস্তবতাটা আপনাকে আমাকে মানতেই হবে যে উইদিন দিস শর্টেস্ট টাইম we are not so earlier aware this kinds of situation we have to face, এই কারণে আমাদেরকে এখনই কাজটা করতে হচ্ছে। এখন সব জায়গায় সফলভাবে হচ্ছে না। আর আসলে আরেকটা বিষয় হলো কি, ইট ইজ অ্যাকচুয়ালি সিরিয়াস কোশ্চেন অফ দ্য অ্যাওয়ারনেস। এখন জনগণকে বুঝতে হবে। এখন আমি আমার মানুষকে যত প্রেশারাইজ করে সব জায়গায় তো আমার কাছে সেটা করা যাবে না, রাইট? যায় না। তো বাট আমি মনে করি যে পিপলস আর কামিং আপ, এবং এখানে যদিও এই কারণে বেশ কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, অথবা আমাদের আমরা যদি আরো কিনলি আমাদের কাজটা করতে পারতাম, অথবা কিন্তু আসলে করার জন্য, বুঝার জন্য যিনি করবেন তাকে বুঝতে হবে। এখন দেখেন আমাদের অনেক পুলিশের সদস্যরা পর্যন্ত ইনফেক্টেড হয়ে গেছে, আমাদের অনেক জনপ্রতিনিধির মধ্যে কেউ কেউ দে আর গোইং টু বি ইনফেক্টেড। এরকম একটা সিচুয়েশন আসলে আছে। সবাই কিন্তু স্বতঃস্ফূর্ত কাজ করতে গিয়ে এটা হয়েছে অথবা এরকম হচ্ছে। আমি মনে করি যে এটা আমাদের জন্য আমরা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে সব মানুষ একসাথে কাজ করছে, এটা একটা ভালো দিক। ডক্টর মাহবুবুর রহমান, একদিকে কোভিড-19 ক্রাইসিস, আমি কিছু প্রশ্ন আপনাকে করছি যেহেতু একাধিক হসপিটাল আপনি পরিচালনার সঙ্গে যুক্ত, নেতৃত্ব দিচ্ছেন, সে কারণেই আমি এই প্রসঙ্গে মন্ত্রীর কাছেও পরে যাব। সামনে বর্ষাকাল এবং গত বছরটা আমাদেরকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে, এবং এবারও সবাই আশঙ্কা করছেন যে ডেঙ্গু পরিস্থিতিটা খুব একটা সুখকর হবে না, এবং কোভিড-19 সঙ্গে যদি ডেঙ্গু সমস্যা যুক্ত হয় তাহলে যে পরিস্থিতিটা দাঁড়াবে সেটাকে আপনি কিভাবে দেখেন, বা এটা কি ধরনের চ্যালেঞ্জ হবে? চিকন চলছে, কি বলে, আমরা কোভিড-19 চলছে, এর সাথে যদি ডেঙ্গু এসে যোগ হয়, খেয়াল করেন, তাহলে এর ব্যাপকতাটা কিন্তু বিশাল হয়ে যাবে। আমরা যদি গত বছরের একটা স্ট্যাটিস্টিক্স দেখি, প্রায় 1,02,000 মানুষ হাসপাতালে ভর্তি ছিলেন। তার মধ্যে প্রায় 250 মানুষ মারা গেছেন, এবং দুঃখের সাথে বলছি সেখানেও প্রায় 15 জন চিকিৎসকও মারা গেছেন। এবং এই একটা পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে যদি আবার ডেঙ্গু যোগ হয় তাহলে এর ভয়াবহতা অনেক অনেক বড়ভাবে দেখা দেবে। এই জন্য আমাদের এখন থেকে সেটার ব্যাপারেও একটা সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সিটি কর্পোরেশনকে অ্যাক্টিভ হতে হবে, আমাদের ডাক্তার এবং হসপিটাল এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরও এই ব্যাপারেও কিন্তু আমাদের সচেতনতা বাড়াতে হবে। এবং শুধু এটা না, কারণ ডেঙ্গু আর যদি বলি কোভিড-19, এটা দুটো ডিজিজ, সাথে আমার কি আছে, এই যে স্ট্রোক হচ্ছে, আমার হার্ট ডিজিজ হচ্ছে, আমার লাংয়ের নিউমোনিয়া হচ্ছে, আমার লিভার ডিজিজ হচ্ছে, আমার কিডনি ফেলিওর হচ্ছে। এই চিকিৎসাগুলো তো চলতে হবে, এবং চলতে হলে আমরা কিন্তু কোভিড আবার নন কোভিডকে মিক্স আপ করতে পারবো না এখন, যেটা কারণ যেটা চিকিৎসা করতে গিয়ে একসাথে, তাহলে কিন্তু তাকে আরও বিপদের ঝুঁকির মধ্যে ফেলে দেবে। এই জন্যে যে হাসপাতালগুলো কোভিড করবে তারা কোভিডই করবেন, যারা কোভিড করবে না তারা কিন্তু অন্য রোগীগুলো, আরও 100 রোগ আছে সেইগুলোকে চিকিৎসা দিবেন, কারণ সেইগুলোরও তো নিয়ে আমাকে সেই রোগীদের বাঁচাতে হবে, সেটা নিয়ে এগোতে হবে, এবং সেটা অবশ্যই আমাদের জন্য দরকার হবে। আর কিন্তু আসার কথা হলো, খেয়াল করেন যে আমরা প্রায় এই রিজন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, যদি মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ধরি, 200 কোটি লোক, তার মধ্যে আক্রান্ত হয়েছে কিন্তু আমরা মারা গেছে কিন্তু মাত্র 1200, মাত্র 1200, 200 কোটি লোকের মধ্যে 1200। আর ওখানে দেখেন আমরা ইউরোপেই
প্রায় 1 লাখের উপরে, জি। এবং ইউএসএতে আজকে দেখছি প্রায় 42,000-এর উপরে। সুতরাং আমরা একদিক দিয়ে বোধহয় ভালো আছি। ভালো কেন আছি জানি না, হয়তো বা কিছু স্পেকুলেশন আসবে, কারণ এমআইটির একটা স্টাডিতে দেখা গেছে যে এই ভাইরাস বেশি সংক্রমিত হয় যে যদি টেম্পারেচার থাকে 17 থেকে 3 ডিগ্রি পর্যন্ত, কিন্তু সেটা থেকে আমরা কিন্তু দূরে আছি। এই ভাইরাস, আমরা আরেকটা জিনিস বলি যে দেখা যাচ্ছে যদি ভ্যাকসিন দেওয়া থাকে, বিসিজি অথবা পোলিও, তাদেরও বলা হচ্ছে যে এটা চান্সটা কমে। আর আমরা কিন্তু সবসময় খেয়াল করেন এই ময়লায়, এই নোংরায়, এই খেয়ে অভ্যস্ত, আমাদের কিন্তু নিজস্ব একটা ইমিউনিটি ডেভেলপ করেছে, যেটাও কিন্তু আমাদের হেল্প করতে পারে। তবে সবগুলোই অনুমান করা, কারণ এখনো রিসার্চ কিন্তু বেসলাইন রয়েছে। রিসার্চ হলেই আমরা বলতে পারবো যে এটা কোনটা সঠিক। কিন্তু এর জন্য একটা জিনিস বলতে চাই, আমরা ওই দেশের মতো যেহেতু এত নাম্বারে নাই, আমরা এতটা আতঙ্কিত হব না, কিন্তু আমরা ডেফিনেটলি সচেতন হব এবং যাতে এটা আমরা আটকাতে পারি। Chikodinaka, Nigeria spends only 3.7% of its GDP on healthcare. That is not even satisfying. Moreover, Nigeria still relies on external stakeholders for many aspects of the provision of medical services. Do you think the government should be more careful regarding public health issues, though it's a global issues, and how this situation can be improved in the future? All right, like you have rightly said, Nigeria does not spend as much as expected on the health sector in the 2020 budget. Just there about 41 billion naira was allotted for health care in Nigeria, and that is indeed a very worrisome and indeed of much concern to as many Nigerians as possible. You would also know one of the futures in the recent years in Nigeria is the fact that the rich in Nigeria tend to patronize Western healthcare system. They tend to, travel all the way to get healthcare treatment, and that is why healthcare political watchers as well as social watchers have begun to say perhaps there is a positive side to the coronavirus pandemic, because it further opened up that loophole, and of course it drew the government's attention to the decay in the public healthcare system in the country. And going forward, like the federal government had promised, is that with what has happened, the federal government has got to know that there is a lot lacking in the public healthcare system, and they have also promised through the presidential task force team on COVID-19 that they would. And you know that Africa News reported Nigeria plans to create 1.39 billion USD coronavirus fund to strengthen its healthcare infrastructure to tackle the virus. Do you think this fund will be utilized properly to upgrade healthcare facilities? Well, there's the civil society group are on this, and there is also one of the civil society groups which is currently monitoring the expenditures from the budget of coronavirus, and of course some of the money coming in for the fight against coronavirus. There's been a lot of goodwill donations to Nigeria, both from outside and within the country. And what Nigerians are looking out for is how that money will be expended. Will it be used for what it's supposed to be used for, which predominantly is first the healthcare system, the primary healthcare system, and then at large the public healthcare system in the country? Will that actually put Nigeria back to where it was before now? And that is a question a lot of Nigerians are asking, and I'm sure that perhaps post-COVID-19, there should be some sort of improvement in terms of healthcare system, considering how the government was able to, transform some healthcare systems within a short period, all in the name of coronavirus. That means the government has the wherewithal to improve the healthcare system if they put more strength and energy to it. Thank you, Chikodinaka. Mr. Minister, আমরা পাবলিক হেলথ নিয়ে কথা বলছি এবং আমরা
জানি যে জনস্বাস্থ্যের বিষয়টার সঙ্গে যেহেতু সারা দেশের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন এবং স্থানীয় সরকারগুলোর ভূমিকা, আপনার মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং আমরা ডেঙ্গু নিয়েও ডক্টর মাহবুবুর রহমানের সঙ্গে কথা বলছিলাম। গত বছর আপনি এই বিষয়ে যথেষ্ট তৎপর ছিলেন। কিছুদিন আগে আপনি কেন জনস্বাস্থ্যের সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার, ইভেন কোভিড-19-এর সঙ্গেও যুক্ত, সেটির একটা সম্পর্ক আছে, একটা অভিযানও আপনি শুরু করলেন, মাননীয় প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করলেন। সো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাইব যে এই জনস্বাস্থ্য বিষয়টা তো সারা পৃথিবী জুড়ে অবহেলিত, বাংলাদেশও খুব একটা গুরুত্ব এখন পর্যন্ত পায়নি। সো এখান থেকে আসলে ইমপ্রুভমেন্টের কি কি সুযোগ বা কি কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন, আপনি কি মনে করেন কি হওয়া উচিত, ছোট করে একটু বলবেন। এবং ডেঙ্গু পরিস্থিতির কথা আমরা আলোচনা করছিলাম, সেটাও যদি কোভিড-19-এর সঙ্গে যুক্ত হয়ে পড়ে, সেই পরিস্থিতিও কিভাবে মোকাবেলা করবেন, কিন্তু একটু ছোট করে বলবেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে জনস্বাস্থ্য অধিদপ্তর যে কাজটা করে, যারা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারা যেটা করে সারা বাংলাদেশের গ্রামগঞ্জে সর্বত্র পানি সরবরাহ করা হতো, এবং তারা 98.90% পানি সরবরাহ এখন তারা নিশ্চিত করেছে। দ্যাট ইজ দে কুড রিচ দ্য ওয়াটার সাপোর্ট টু দ্য রুরাল এরিয়াস। এরপরে স্যানিটেশন আমাদের এখন, আপনি যদি বলেন ওপেন স্পেস এডুকেশন, আসলে এটা অলরেডি বাংলাদেশ নট ভিজিবল। That is 99% above আমরা achievement আমাদের আছে. So that in that context I can claim that the public health engineering department is successfully completing their assignment. কিন্তু আমরা যদি কোয়ালিটির কথা বলি, সাস্টেনেবিলিটির কথা বলি, we have to go much more এবং we have to work, এবং আমাদের করতে হবে। এরপরে আপনি যে বিষয়টা নিয়ে আমাদের ডেঙ্গু রোগের আমরা গতবার একটা বিটার এক্সপেরিয়েন্স আছে। I was active in the field এবং এখনো আমি অ্যাক্টিভ আছি। আজকেও আমি মশার প্রজনন জায়গা খালগুলা পরিদর্শনের জন্য আমি গিয়েছিলাম। আমাদের পূর্ত মন্ত্রণালয়ের যেহেতু রাজুকে কয়েকটা খাল আছে, পূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজুকের চেয়ারম্যান এবং আমাদের একটা পিডব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার, তারপর ওয়াসার এমডি এবং আমাদের সচিব সহ উত্তরের মেয়র সাহেব সহ আতিক সাহেব সহ আমরা গিয়েছিলাম এবং দেখেছি, ভিজিট করেছি, এবং সেখানের মধ্যে যে সমস্ত কাজগুলো হচ্ছে সেটার জন্য এখন এখানে একটা বিষয়। এরপরে মশা মারার জন্য ফগিং করা, এবং এখানে এই বিষয়টার জন্য আপনার মনে করেন যে সেখানে আমরা কাজ করতেছি। তবে কোভিড এর কারণে এখানে তো একটু আমাদের জনবলের স্বল্পতা অথবা কিছু কিছু কথা এখানকার হচ্ছে না, এই কথাটা ঠিক না। তারপরে এর সাথে আরেকটা বিষয় আমাদেরকে মাথায় নিতে হচ্ছে যে এখন আমাদের লোকেরা যেমনি কাজ করছে, এখন আমরা কিন্তু প্রস্তুত হতে চেয়েছিলাম, যেমনি এখনো প্রস্তুত আছে। এবং আমার মনে করি যে ডেঙ্গু রোগের ব্যাপারে আমরা কিন্তু আমাদের সাধ্যমতো আমরা কাজ করার চেষ্টা করতেছি, এবং সবাই কিন্তু প্রস্তুত আছে। কনসিকুয়েন্সেসটা সম্বন্ধে তো আসলে প্রেডিক্ট করা মুশকিল। জি, আমি আসছি। মনে করি যে এই দুটার মধ্যে দাঁড়িয়ে যে এখন দুইটা যদি একটার সাথে আরেকটা যদি সম্পৃক্ত হয়ে যায়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য সত্যিকার অর্থে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর আরেকটা জি, আমি আসছি আবার আপনার কাছে, আমি আসছি শেষ কথা শুনবার জন্য আপনার কাছে। ডক্টর মাহবুবুর রহমান চৌধুরী একটু বলবেন, চক্ষু চিকিৎসক হিসেবে এবার জানতে চাইছি, কিন্তু খুব ছোট করে এক মিনিট বলতে হবে। সেটা হচ্ছে যে কোভিড-19 আসলে মানুষের চোখকে কোনোভাবে এফেক্ট করে কি না, বিশেষ করে যাদের চোখের সমস্যা আছে? এটা করে, কারণ আমরা সবাই জানি, এবং আমরা জানি যে এই ধরনের ক্ষেত্রে ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে চোখের একটা ভূমিকা আছে। চোখ, নাক, মুখ সুতরাং চোখেও আমরা যেহেতু খোলা, এটাতে মিউকাস মেমব্রেনে গিয়ে ভাইরাস লাগবে, ওটা আবার অ্যাবজর্ব হবে সিস্টেমে, এবং এটা আমরা আক্রান্ত হব। তবে চোখ দিয়ে আক্রান্ত সংখ্যাটা কম, এটা একটা ভালো জিনিস। এবং আমরা একটা জিনিস বলতে চাই যে চোখের যে চিকিৎসাটা, সেটা কিন্তু আমাদের এনআইও, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি, ইসলামিয়া হসপিটাল এবং হারুন আই ফাউন্ডেশন, দিন আই কেয়ার এবং বাংলাদেশ আই হসপিটাল, আমাদের যে 8টা ব্রাঞ্চ আছে, তারা কিন্তু সবাই সাব স্পেশালিটি বেসড সার্ভিসটা আমরা দিয়ে যাচ্ছি, যাতে আমরা একটা মানুষকেও, আমরা বলতে চাই যে একটা মানুষকেও বিনা চিকিৎসায় আমাদের হসপিটাল থেকে যাবে না। সিমিলারলি বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালের কথাটা আমি একটু বলি এই জন্যে যে আজকে নন্দিতা পাল, উনি আমাদের কনসালটেন্ট, উনি আজকে ফোনে কথা বললেন, এবং উনি আজকে মুগদা হসপিটালে 1 সপ্তাহের জন্য চলে গেলেন, 1-2 সপ্তাহের জন্য গেলেন। যাওয়ার সময় বলে গেলেন যে স্যার আমি যাচ্ছি, আমার ছেলে মেয়ে আছে বাসায়, হাজব্যান্ড অন্য জায়গায়, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ফেরত আসতে পারি।
আমার ফোনটা রেখে জিল্লুর আমার চোখে পানি চলে আসলো যে এটা একদিক দিয়ে কষ্টের, একদিক দিয়ে আনন্দের, যে আমার একজন যোদ্ধা যুদ্ধে যাচ্ছেন, এটা যে একটা কত বড় একটা অনুভূতি সেটা। এবং এই অনুভূতিটাকে আমরা যদি মূল্য দেই তাহলে আমি মনে করি আমার ডক্টরস কমিউনিটির, আমাদের নার্স, আমার পুলিশ, আমার সাংবাদিক, আমার সেনাবাহিনী সবাইকে কিন্তু আমরা এই সামনের ফ্রন্ট লাইনে পাবো। এবং এইভাবে একটু সহানুভূতি দিয়ে যেন আমরা দেখি তাহলেই হবে, এবং তাদের একটু সুরক্ষা। এবং উনি বলছিলেন আমি কিন্তু কয়েকটা পিপিএ আবার নিয়ে যাচ্ছি, কারণ ওই পিপিএগুলো যেটা সাপ্লাই করা হবে সেটা নিয়ে কিন্তু সন্দিহান যে এটা কি কাজ করে কিনা, কোয়ালিটি এটা যেন না হয়, মাস্কটা যেন পায়, গ্লাভসগুলো যেন পায়, সেই জিনিসগুলো কিন্তু এনশিওর করতে হবে। কিন্তু ফ্রন্টলাইন সোলজাররা আছে এবং তাদেরকে আমরা স্যালুট জানাই। Chikodinaka, how COVID-19 is going to affect Nigeria's social and political order, both nationally and internationally? Very briefly, we are almost running out of the time. Well, that is already apparent. It's just the age of AI right now, is the age of technology, and that perhaps is what the government over the time has not been looking out for. But with the outbreak of coronavirus in Nigeria, a lot of things are going to take different shape. In the political sector, there might be a push for electronic voting, which has been which a lot of people have been campaigning for over the years. I'm sure the government will begin to look out for how votings can be done online at a time like this. In the next few months, we would have 2 state elections in the country, and the Independent National Electoral Commission says that it will go on with that election immediately after the post-lockdown or post-coronavirus, as it were. So a lot of things will change. As regards the social relations of people right now, there's been a change of orientation. Like the government says, physical distancing, social distancing is for now the way to go until an end is put to coronavirus. Thank you. Thank you. Mr. Minister, final remarks. একবারে শেষ প্রান্তে আমরা। এখানে আমি আপনার বিষয় আপনার মাধ্যমে একটা যে বলতে চাই, আসলে এডিস মশা, ডেঙ্গু রোগ যে প্রসার কারণে যেটা ক্রিয়া, সেই এডিস মশার 95% কিন্তু আমাদের বাসা বাড়িতে জন্ম হয়, আর 5% হলো সেটা কিন্তু টিকে না বাইরে। তো অর্থাৎ আমরা যদি এডিস মশাকে মোকাবিলা করতে হয় তাহলে এখন আমরা সবাই বাড়িতে আছি, তো সেই কারণে আমাদের একটা সুযোগ আছে, বাড়ির ছাদে কোথায় জমা পানি যদি না থাকে, বাড়ির ছাদের উপরে যদি কোনো টপ গার্ডেন থাকে সেখানে পানি যদি জমা না থাকে, ফুলের টপের মধ্যে পানি যদি জমা না থাকে, ফ্রিজের নিচে পানি যদি জমা না থাকে, এসির কোথায় যদি পানি পড়ে সেখানে জমা না থাকে, অর্থাৎ এবং আমাদের যে কমেন্ট গুলো আছে, হাই কমেন্ট গুলা, সেগুলোর জন্য নাকি আমরা খোলা রেখে বাড়ি বন্ধ করে অথবা অফিস বন্ধ করে চলে না যায়, তাইলে কিন্তু আমরা একটা বড় অংশ মোকাবিলা করতে পারবো। এখানে এই কথাটা আমি এই জন্য জানলাম, বললাম। আসলে বিষয়টা হলো যে সচেতনতার অর্থে খুব ভালো কথা বলেছেন আপনি। জি, এটা আসলে আমাদেরকে অ্যাওয়ারনেস এর কারণে করতে হবে, যার জন্য আমি গতকাল অফিসে গিয়েছি এবং এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা যেন নাকি আপনাদের মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে কাছে ডিসেমিনেটেড করতে পারি, এটার জন্য একটা প্রোগ্রাম গতকাল আমি অনুমোদন দিয়েছি। আমরা আশা করি ধন্যবাদ জনগণ বিলম্বে আরো বেশি করে সচেতন হওয়ার সুযোগ, জানার সুযোগ হবে। যে জানাটা আমি নিজেও জেনেছি, আপনিও জেনেছেন, কারোর জন্য এই জানাটার জন্য আসলে কাউকে আমরা জন্য দোষারোপ করি না। আমরা মনে করি যে সবাই কাছে আমাদের নতুন নতুন সমস্যা আছে, নতুন নতুন সমস্যা আমরা জানছি, আমিও জানছি, আপনিও জানেন, আমরা সবাই মিলে কাজ করব, ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো পরিস্থিতি আমরা মোকাবিলা করব। ধন্যবাদ মিস্টার মিনিস্টার। ডক্টর মাহবুবুর রহমান চৌধুরী, পিস চিকোদিনাকা ইজ এবং মিস্টার তাজুল ইসলাম, অনেক ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। চিকোদিনাকা ইজ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। দর্শক, আমরা কথা বলছিলাম কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে। প্রধানমন্ত্রী বলেছেন গতকাল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এপ্রিল মাসটা কিন্তু খুবই কঠিন সময় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে সেটা যেমন এখন বলা যাবে না, পরিস্থিতি উন্নতির দিকে সেটাও বলা যাবে না, এবং গোটা পৃথিবীর পরিস্থিতিটাই আসলে ইতিবাচক নয়। কাজেই আমরা চাইব যে
এই পরিস্থিতি মোকাবেলার জন্য এখন যেটা দরকার সেটা হচ্ছে ঘরে থাকা এবং ঘরে থাকা, সরকারের দিক থেকে পরীক্ষা নিরীক্ষার সুযোগ সুবিধাটা আরও বিস্তৃত করে দেয়া, আরও বাড়ানো, এবং চিকিৎসার সুযোগ, অর্থাৎ স্পেশালাইজড হসপিটাল দরকার সেহেতু এই ধরনের হসপিটালগুলো আরও সারা দেশে যেন তৈরি করা যায়। বিশেষ করে যদি কেউ আক্রান্ত হন, যার চিকিৎসা দরকার হবে, সেই হসপিটালগুলো যেন বাড়ানো হয়, সেদিকে মনোযোগ দেওয়া দরকার। এবং সেই সঙ্গে অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য আশু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখন থেকে নেওয়া দরকার এবং পদক্ষেপগুলো জরুরি। এবং মনে রাখতে হবে যে পৃথিবীর সবাই যেহেতু এই সমস্যায় আক্রান্ত, কেউই কিন্তু আমাদের জন্য খুব একটা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবে না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। ঘরে থাকুন এবং নিরাপদে থাকুন।